স্বামীর মানিব্যাগে অন্য একটি মেয়ের পাসপোর্ট সাইজ ছবি খুঁজে পেল দীক্ষা। তাও মেয়েটি তারই আপন ছোট বোন। দীক্ষা থমকে গেল। শিশিরের মানি ব্যাগে তো তার ছবি রাখা ছিল। সেখানে তৃণার ছবি এলো কোথা থেকে? আর তার ছবিই বা কই? দীক্ষা উল্টেপাল্টে ভেতরটা খুঁজে দেখল, নেই। তার ছবি নেই। এর মানে কি? দীক্ষার মাথাটা চক্কর দিয়ে ওঠে। সে তড়িঘড়ি করে ওয়ার্ড্রপটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। প্রেগন্যান্সির সময় তৃণা এই বাড়িতে আসার পর থেকেই শিশির কেমন যেন বদলে যেতে লাগল। এতদিন দ্বিধাদ্বন্দ্বে থাকলেও আজ দীক্ষা শতভাগ তাই মনে করল। এক সময় যে মানুষটা অফিস থেকে ফিরেই তার কাছে ছুটে আসত, সেই শিশির এখন আর আগের মতো নেই। অথচ একসময় ঠিক উল্টো ছিল সবকিছু। শিশির ছিল এমন একজন মানুষ, যার যত্নে দীক্ষা নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করত। সকালে অফিসে যাওয়ার আগে 1 কাপ দুধ গরম করে দেওয়া ছিল তার রোজকার রুটিন। দীক্ষা যদি ঘুমিয়ে থাকত, চুপচাপ বিছানার পাশে রেখে যেত সে। গ্লাসের নিচে চাপা দেওয়া থাকত মিষ্টি কোনো চিরকুট। দুপুরে অফিসের হাজারটা ব্যস্ততার ভিড়েও মেসেজ আসতো তার নাম্বার থেকে, খেয়েছিস তো? আর সন্ধ্যাবেলা ফিরেই এক দৌড়ে এসে দীক্ষার কোলে মাথা এলিয়ে দিয়ে বলতো, সারাদিন আমার মনের ভেতর এত দৌড়াদৌড়ি করিস, তোর পা ব্যথা করে না? সাপ্তাহিক ছুটির দিনে দুজন মিলে হাঁটতে যেত ওদের বাসার কাছের লেকপাড়ে। কত দুষ্টুমি করত তখন। দীক্ষার ব্যাগ নিজের কাঁধে নিয়ে মেয়েদের মতো হেঁটে চলার ভঙ্গি দেখিয়ে তাকে হাসাতো। ফুচকা কম্পিটিশন করত। এক ঠোঙায় মুড়ি মাখা খেতে খেতে গল্প করত। 10 টাকার বাদাম কিনতে ভুল হতো না কখনো। ফিরবার পথে ক্লান্ত দীক্ষার হাতে তুলে দিত একটি টকটকে লাল গোলাপ। সেই গোলাপের পাপড়িতে নিজের অধর ছুঁয়ে ফিসফিস করে বলতো, ভালোবাসি মহারানী। দীক্ষার চোখের কোণে পানি জমত তখন। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হতো। শত ব্যস্ততার ভিড়েও অন্তত একদিন কোথাও না কোথাও বেরোতো তারা, কখনো সিনেমা, কখনো চায়ের দোকান, কখনো বা শুধু ছাদের ওপরে বসে তারার গল্প করা। মাসে একদিন রেস্টুরেন্টে খেতে যাওয়া ছিল ওদের অলিখিত নিয়ম। দীক্ষা নতুন কিছু ট্রাই করত, আর শিশির কেবল তাকিয়ে থাকত তার দিকে। দীক্ষার মুখে হাসি ফুটলেই তার পেট ভরে যেত যেন। তাদের প্রেমের গল্পও কম লড়াইয়ের নয়। কলেজে প্রথম দেখা, তারপর বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম। দীক্ষার বাবা মেনে নেয়নি প্রথমে। শিশিরের সংসার ছোট হলেও চাকরি নতুন, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু শিশির হাল ছাড়েনি। রাতের পর রাত দাঁড়িয়ে থেকেছে দীক্ষার বাসার সামনের রাস্তায়, শুধু একবার দেখা পাওয়ার আশায়। একদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ভিজে বলেছিল, তুই যদি না আসিস, আমি জীবনটাই ছেড়ে দেব দীক্ষা। সেই সাহস, সেই ভালোবাসাই শেষে জয়ী হয়েছিল। অনেক বোঝানো, লড়াই, চোখের জলে ভেজা দিনরাত্রির পর অবশেষে ওদের বিয়ে হয়েছিল। কত স্বপ্ন, কত সাজানো সকাল আর নির্ঘুম রাত জড়িয়েছিল ওদের জীবনে। অথচ এখন, তৃণা আসার পর থেকেই যেন সেই পুরনো উষ্ণতার জায়গায় এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। দীক্ষা শুধু অবাক হয়ে ভাবে, এই কি সেই শিশির, যে একদিন আমার চোখের জল দেখলে পৃথিবী থামিয়ে দিতে পারত? তৃণা আসার পর থেকেই ঘরের হাওয়া যেন একটু একটু করে বদলে গেল। শিশির আগের মতো আর হাসে না, কথা বলে না, শুধু দরজার ওপারে এক অচেনা নীরবতা ফেলে রেখে অফিসে চলে যায়। প্রথম দিকে দীক্ষা ভেবেছিল হয়তো অফিসে কাজের চাপ বেড়েছে, হয়তো ক্লান্তি জেঁকে বসেছে শরীর মনে। কিন্তু ক্লান্তিরও তো একটা সীমা আছে। আগে যেখানে শিশির অফিস থেকে ফিরে দরজায় ঢুকেই বলতো, দেখ, আজ দোলনচাপা এনেছি। তোর প্রিয় ফুল না? সেখানে এখন কেবল মোবাইলের আলোয় মুখ গুজে থাকা এক অপরিচিত মানুষ। অসুস্থ শরীর নিয়েও মাঝে মাঝে দীক্ষা রান্না করে, শিশির নীরবে খায়। মাঝে মাঝে তাকায়, কিন্তু সেই দৃষ্টির ভেতর আর আগের উষ্ণতা খুঁজে পাওয়া যায় না। একদিন দুপুরে ঝুমা বলল, ভাবি, ভাইয়া আজকাল খুব চুপচাপ, কোনো কিছুতেই মন নেই। তোমাদের ভেতর সব ঠিকঠাক তো? দীক্ষা হেসে জবাবে জানালো, হ্যাঁ, সব ঠিক আছে ননদিনী। ও কাজের চিন্তায় আছে বোধ হয়। তুমি ভেবো না। কিন্তু মনে মনে কেমন এক শীতল শঙ্কা জমে উঠেছিল ওরও। তৃণা বেশ মিশুক স্বভাবের মেয়ে। বাড়িতে আসার পর থেকেই সবার মন জয় করে নিয়েছে। হাসি খুশি, প্রাণবন্ত। শিশিরও প্রথমে তাকে ছোট বোনের মতো বলেই দেখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু আচরণ বদলে যেতে লাগল। তৃণার সঙ্গে শিশিরের আড্ডা, গল্প, অকারণ হাসাহাসি, আর দীক্ষার জন্য অজুহাতের সংখ্যা ক্রমশ বাড়তে লাগল। এক সন্ধ্যায় শিশির অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে ছাদে গিয়ে বসেছিল কিছুটা একান্ত সময় কাটাবে বলে। দীক্ষা প্রথম কিছুক্ষণ মাথা ঘামায়নি। কিন্তু রাতের প্রহর বাড়তে লাগলে সেও উঠে গিয়েছিল ডেকে আনার জন্য। বাইরে তখন হালকা ঠান্ডা পড়েছে। চারদিকে জ্বর ঠান্ডা লেগেই আছে।
কিন্তু সিঁড়িঘর পর্যন্ত গিয়েই দীক্ষা থমকে দাঁড়িয়েছিল। ভেতরে শিশির একাই না, তার পাশে দাঁড়িয়েছিল তৃণাও। জনে পাশাপাশি দাঁড়িয়ে, শিশিরের হাতে জ্বলন্ত সিগারেট, জনের মাথার উপর চাঁদের আলো পড়েছে। কিছু একটা বলছে শিশির, চোখমুখ জুড়ে হাসছে তৃণাও। দীক্ষার বুকটা কামড়ে উঠল সেদিন প্রথম। এই জায়গাটা দীক্ষার ছিল। শিশিরের পাশে দাঁড়িয়ে চাঁদের আলো গায়ে মেখে হেসে কুটি কুটি হওয়া একান্তই তার ছিল। অথচ আজ সেখানে তৃণা। কেন? মনটা হঠাৎ ভারী হয়ে উঠল ওর। এগোলো না আর, পিঠ ঠেকিয়ে সিঁড়িঘরেই দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ঝাপসা চোখের পাতায় কত কিছু উঠে এলো তখন। এই কি সেই শিশির যার জন্য এত যুদ্ধ করে, পরিবারের সঙ্গে মনোমালিন্য করে শেষ পর্যন্ত জোড়া লাগিয়েছিল নিজেদের সংসারটাকে? জয়ী করেছিল নিজেদের সম্পর্ককে। শিশির বলতো, তুই মরে গেলেও তোর পিছু ছাড়তে পারবো না রে মহারানী। সময় সব বদলে দেয়। শেষ পর্যন্ত শিশিরকেও বদলে দিয়েছে। তবে কি তাকে নিয়ে শিশিরের যত অনুভূতি তাও বদলে গেছে? দীক্ষার হঠাৎ মাথা ঘুরে ওঠে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। দুনিয়াটা নড়ে উঠে। অস্ফুট স্বরে সে বার কয়েক শিশির শিশির বলে ডাকল ঠিক, কিন্তু সেই ডাক শিশিরের হৃদয়েও গিয়ে কড়া নাড়তে পারল না। শিশির তৃণার দুষ্টু মিষ্টি গল্পের ভেতর ডুবে গিয়েছে তখন। নিজেকে সামলে সেদিন নেমে এসেছিল দীক্ষা। কিন্তু এরপর থেকে আর কখনোই সে সহজভাবে নিতে পারেনি শিশির তৃণার সম্পর্কটাকে। আর আজকের এই ঘটনা থেকে ভালো কিছু ভাবতেও পারছে না সে। বরং বিশ্বাস করতে ইচ্ছে করছে না, মানুষটার কাছে সে হঠাৎ করেই এত অবহেলিত হয়ে গেল। এই কথাগুলি কাউকে বলতেও পারছে না দীক্ষা। কেউ কি বিশ্বাস করবে তার কথা? ঘরে ছোট ননদ আছে, শাশুড়ি মা আছেন, বড় ভাই ভাবি, তাদের এক বাচ্চা, সবাই স্বাভাবিক। কেউই তৃণাকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি করেনি। দীক্ষার বাবা নেই, মা থাকেন নানা বাড়িতে, তৃণাও সেখানেই ছিল। স্কুল শেষ করে কলেজে উঠেছে এ বছর, তাই শহরে এসেছে ভালো কলেজে পড়বে বলে। যেহেতু দীক্ষা ছাড়া এ শহরে আর কেউই চেনা পরিচিত নেই, তাই এ বাড়িতেই উঠতে হয়েছে তাকে, এবং তাতে দীক্ষার শ্বশুর বাড়ির কেউই নেতিবাচক আচরণ করেনি। বরং সবাই খুব সাপোর্ট করছেন। দীক্ষা কিছুতেই ভেবে পাচ্ছে না, কিভাবে এই ব্যাপার নিয়ে খোলামনে শিশিরের সঙ্গে কথা বলা যায়। বুকের ভেতর চেপে রেখে নিজেরই নিঃশ্বাস আটকে আসছে কেবল। ছাদে উঠেছে দীক্ষা। ওদের এই বাড়ির ছাদটা বেশ সুন্দর। বাড়িওয়ালার ভেতর শৌখিন ভাব রয়েছে। হরেক রকমের ফুলের গাছ দিয়ে চারপাশ ঘেরাও করে দিয়েছেন। এসে দাঁড়ালে মনটা ফুরফুরে লাগে। সারা বছরই কোনো না কোনো ফুল ফুটে থাকেই। তার চেয়েও বিস্ময়কর ব্যাপার, ইট পাথরের এই নগরে ছাদের উপর শিউলিতলা। দীক্ষা প্রথম যেদিন দেখেছিল, সে অবাক না হয়ে পারেনি। সিমেন্ট দিয়ে বাঁধানো, তার উপর একটি শিউলি গাছ, বেশ ঝাঁক ধরে বড় হয়েছে। যখন ফুল দেয় ভোরবেলা এলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এখন যেহেতু ফুলের সিজন না, তবু দীক্ষা গিয়ে শিউলিতলার নিচে বসল। ঘরের ভেতর আজকাল দমবন্ধ লাগে। শর্মিলা উঠে এলো একটু পরে, কাপড় গুছিয়ে নিতে। এসে দেখল দীক্ষা চুপ করে বসে রয়েছে। শর্মিলা এগিয়ে গিয়ে ওর পাশে বসে বলল, শরীরটা খারাপ লাগছে নাকি? দীক্ষা ঠোঁটে এক চিলতে হাসি ফুটালো। না ভাবি, ঠিক আছি। এমন দেখাচ্ছে কেন চোখ মুখ? রাতে ঘুম হয় না? হয়তো। শর্মিলা একটু দোনমনো করে বলল, তুমি কিছু মনে না করলে একটা কথা বলি? দীক্ষা জবাব না দিয়ে তাকিয়ে রইল। কণ্ঠ নামিয়ে নিল শর্মিলা, সচেতন ভাবে বলল, আমার কেন যেন কিছু একটা অদ্ভুত লাগছে দীক্ষা। তুমি আমার বয়সে ছোট, বোনের মতোই, তাছাড়া তোমার এই অবস্থা সেজন্য বলছি। তুমি কিন্তু পারতে তোমার বোনকে হোস্টেল বা অন্য কোথাও ব্যবস্থা করে দিতে, তাই না? কেন যে ওকে এই বাড়িতে? দীক্ষা চোখ গোল গোল করে তাকিয়ে রইল। অস্বস্তিতে কাটা হয়ে উঠল শর্মিলার বুকের ভেতরটা। না মানে ও আছে, তাতে আমার আপত্তি কিসে? এ বাড়িতে কে থাকবে না থাকবে তার সিদ্ধান্ত তো আমি নেব না। কিন্তু আমার কেন যেন ভালো লাগছে না। আজ সকালেও তুমি ঘুমিয়েছিলে। দেখলাম শিশিরকে চা বানিয়ে দিচ্ছিল তৃণা। তাড়াহুড়ো করছিল। আমি বাবুর খিচুড়ি বসিয়েছিলাম চুলোয়, আমাকে বলে কিনা চুলা খালি করে দিতে। শিশিরের দেরি হচ্ছে, কেমন গিন্নি গিন্নি ভাব। আমার এমনিই মনে হলো, তাই তোমাকে জানালাম। শর্মিলা ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, গলার স্বর আরো নিচু করে বলল, এই সময় এমনিতেই পুরুষ মানুষের ছোকছোকানি বেড়ে যায়। ঘরে তো পায় না, তাই তারা বাইরে। দীক্ষার বুকের ভেতর দামামা বাজছে যেন। ধরাস ধরাস করছে হৃৎপিণ্ড। ওর চোখজোড়া দেখেই বুঝি শর্মিলা আর কথা বাড়ালো না। দ্রুত হাতে কাপড়গুলো দড়ি থেকে তুলে নিয়ে নিচে নেমে এলো। আসবার আগে শুকনো মুখে দীক্ষাকেও নেমে আসতে বলল তাড়াতাড়ি।
তবে দীক্ষা এরপরেও অনেকটা সময় একা একা বসে রইল পা ঝুলিয়ে। চোখ বেয়ে টপটপ করতে থাকা নোনাজলের ধারা ভিজিয়ে দিতে লাগলো তার গাল, থুতনি, চিবুক। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শিশিরের আজ ফিরতে দেরি হচ্ছে। অন্যদিন এতক্ষণে চলে এলেও আজ তার রিকশার দেখা মিলছে না। তৃণার অস্থির লাগছে। আগামীকাল থেকে তার কলেজের ফার্স্ট টার্ম এক্সাম। কিন্তু পড়ার টেবিলে কিছুতেই মন বসাতে পারছে না। বারবার ছুটে গিয়ে বেলকনির গ্রিল ধরছে। রাস্তায় চোখ বুলাচ্ছে। এই বুঝি দেখা যাবে ঘামে ভিজে জবজবে হয়ে নেমে আসছে শিশির রিকশা থেকে। দীক্ষা ডাইনিং টেবিলের ওখানে দাঁড়িয়ে পানি পান করছিল। সে অবস্থাতেই তৃণার এই ছোটাছুটি দেখল। কারণটা বুঝতে মোটেই বেগ পোহাতে হলো না তাকে। দীক্ষা বেকনিতে এলো। কাউকে খুঁজছিস? তৃণা চমকে ওঠা গলায় বলল। না আপা। ঘুরে দীক্ষার মুখোমুখি দাঁড়ালো। তাহলে এত অস্থির অস্থির করছিস কেন? তৃণা ছোট করে বলল। এমনি। এমনি না, কারণ কি তাই বল। আগামীকাল পরীক্ষা তো আপা, সে কারণেই। তাহলে পড়তে না বসে এখানে কি করছিস? তৃণা কোনো জবাব দিতে পারল না। দীক্ষা বলল, যা, গিয়ে পড়তে বসো। আর শোন একটা বলি, মায়ের কিন্তু তোকে নিয়ে অনেক আশা। কথাটা মনে রাখিস। দীক্ষার কণ্ঠস্বর শক্ত শোনালো। তৃণা চলে গেল নীরবে। দীক্ষা গ্রিল ধরে দাঁড়াতেই দেখল, শিশিরের রিকশা এসে থেমেছে। আগে যখন তাদের জীবন এমন নীরব, নিটোল ছিল না, চঞ্চলতা ছিল, উষ্ণতা ছিল, স্পষ্ট ভাষায় প্রেম ছিল, তখন প্রায় সময় দীক্ষা রেডি হয়ে থাকত, শিশিরের রিকশা দেখলেই নিচে নেমে যেত সুর সুর করে। শিশির এক ভ্রু উঁচিয়ে বলতো, কি চাই মহারানীর? দীক্ষা হাত ভাঁজ করে ঠোঁট ভেঙে আহ্লাদি স্বরে জানাতো, চল না একটু হেঁটে আসি এদিক ওদিক। জানি তুই টায়ার্ড, তাও 10 মিনিট প্লিজ। সেই 10 মিনিট কখনো কখনো ঘন্টা খানেক হতো। পুরনো দিনের সেই সব রোমাঞ্চকর দিনগুলির কথা মানসপটে ভেসে উঠতেই দীক্ষার চোখটা ভরে উঠল। সেই সঙ্গে একটা বুদ্ধি খেলে গেল মুহূর্তেই। ঝটপট যেভাবে ছিল সে অবস্থাতেই গায়ে বড় একটি ওড়না মুড়িয়ে নিয়ে ধীরস্থির ভাবে নেমে এলো নিচে। শিশির সিগারেট নিচ্ছিল, দীক্ষাকে মেইন গেটে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। ভ্রু যুগল কুঁচকে এলো। একটা মেদুর রঙয়ের ছায়া নেমে এলো চোখ মুখ জুড়ে। শিশির বলল, কিছু লাগবে? নিচে এসেছিস কেন? লাগলে ফোন দিলেই হতো। দীক্ষা নরম গলায় বলল, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? বল, একটু হাঁটবি এদিক ওদিক? আমি জানি তুই টায়ার্ড, বেশিক্ষণ নেব না, জাস্ট 10 মিনিট। শিশির স্থির চোখে তাকিয়ে রইল। দীক্ষার বুকের ভেতরটা ধুকপুক করছে। শিশির কি রাজি হবে না? মানা করে দেবে? চোখ জ্বালা করছে। জল ভরে উঠবে উঠবে ভাব। সে আপ্রাণ চেষ্টা করে মুখটাকে হাসি হাসি রাখতে কিন্তু পারছে না। বুকের ভেতরটা পড়ছে। কতদিন হয়, শিশির তাকে জড়িয়ে ধরে না। দীক্ষাকে অবাক করে দিয়ে শিশির রাজি হল। সংক্ষেপে বলল, 10 মিনিট মানে 10 মিনিটই। 1 মিনিট বাড়তি না, এগো। যত মন খারাপ ছিল, সব মুহূর্তেই উড়ে গেল। কোন জাদুবলে মিলিয়ে গেল হাওয়ায়। খুশি মনে এগিয়ে এসে শিশিরের একটা হাত চেপে ধরল দীক্ষা, যেমনটা আগে ধরে হাঁটার অভ্যেস ছিল ওর। শিশির ছাড়িয়ে নিল না। টুকটুক করে জনে হাঁটতে লাগলো পরবর্তী কিছুক্ষণ। বেলকনি থেকে ওদের গমনপথের দিকে জলজলে চোখে তাকিয়ে রইল তৃণা। ভাবলেশীন চোখ মুখ। শিশিরের হাতের ভেতর হাত গলিয়ে দিয়েছে দীক্ষা। জনের মাঝখানে বাতাস যাবারও ফাঁকটুকু নেই। তৃণার হাতটা গ্রিল ধরেছিল, সে জায়গাটা আরেকটু শক্তভাবে চেপে ধরল কেবল। ঢাকা শহরে একেবারে কোলাহলপূর্ণ রাস্তাঘাট সচরাচর পাওয়া যায় না। সব সময় যানবাহনের টুংটাং আওয়াজ লেগেই থাকে। মধ্যরাতে থাকে নেড়ি কুকুরের আর্তনাদ। তবে দীক্ষা শিশির যে পথে হাঁটছে, সেই পথটি এই মুহূর্তে একেবারেই কোলাহল মুক্ত। রাস্তার ধারেই বড় বড় দালান কোঠা। তাদের সামনে আমজাম কাঁঠালসহ নাম না জানা আরও গাছ লাগানো রয়েছে। তারা বড় হয়েছে, ছায়া দিচ্ছে। যতবারই দেখে ততবারই মুগ্ধ হয় দীক্ষা। তবে আজ তার সেসব কিছুতেই খেয়াল নেই। বরং মন পড়ে রয়েছে শিশিরের দিকে। হাঁটতে হাঁটতেই আর চোখে বারবার শিশিরকে দেখছে সে। অপরদিকে শিশির নাক বরাবর হেঁটে চলছে তো চলছেই। কিছুক্ষণ পর পর হাতঘড়িতে নজর বুলাচ্ছে। মানুষটার পাশে দাঁড়ানো দীক্ষার চেয়েও বাড়িতে ফেলে আসা দিনের মেয়েটির জন্য এত টান অনুভূত হচ্ছে। বাহ! দীক্ষার চোখ ভিজে এলো। এত ভোতা মন তার ছিল না কখনোই। আর এখন ক্ষণে ক্ষণে ভেঙে আসে হৃদয়ের পার। সময় শিশিরের পাশাপাশি তাকেও কেমন বদলে দিয়েছে। দুর্বল করে দিয়েছে চিত্ত। ইস! দীক্ষা নিচু হয়ে চোখের কোণ মুছতে লাগল।
আর ঠিক সেই সময়ই শিশির জিজ্ঞেস করে উঠল, কাঁদছিস কেন? দীক্ষা চমকে তাকালো, বিস্মিত গলায় বলল, কই? শিশিরের নিস্তরঙ্গ কণ্ঠস্বর দায়সারাভাবে বলল, দেখলাম তো, চোখে পানি। দীক্ষা মৃদু হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে, অভিমানী কণ্ঠস্বরে জানালো, যাক, খেয়াল করিস তাহলে। আমি তো ভেবেছিলাম আমার কোনো কিছুই তোর চোখে পড়ে না। এ কথার পিঠে কিছুই বলল না শিশির। হাত ঘড়িতে আবারও দৃষ্টি নিক্ষেপ করে প্রাণহীন কণ্ঠে জানালো, 10 মিনিট শেষ, এবার ফিরতে হবে। দীক্ষা জবাবে কিচ্ছুটি না বলে চুপচাপ ফিরতি পথ ধরল। শিশিরের হাতটা ছেড়ে দিল, সামান্য দূরত্ব রেখে চুপ করে হাঁটতে লাগল। বুকের ভেতর অনেকগুলি প্রশ্ন হুড়মুড় করে গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে। দীক্ষা বহু কষ্টে চেপে রেখে দিয়েছে তা। শিশিরকে কেন যেন প্রশ্নগুলি শোনাতে বড্ড ভয় লাগছে। মনে হচ্ছে যেটুকু সুতো আছে তাও ছিঁড়ে যাবে তবে। কিন্তু এভাবেই বা আর কতক্ষণ? হৃদয়কে হাতের মুঠে চেপে নিঃশ্বাস নেওয়া যায় বেশিক্ষণ? বাসার পথেই এক সিরিয়ালে 3-4টি দোকান রয়েছে। সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই থমকে দাঁড়ালো শিশির। কি হলো? জানতে চাইল দীক্ষা। আমার তো কিছু কেনা লাগবে না, বলল সে। শিশিরের চোখ মুখ কেমন রতিম হয়ে উঠল। নাতিশীতোষ্ণ আবহাওয়ায়ও ঘেমে উঠল আকস্মাৎ। গলা ঝেড়ে টানা স্বরে বলল, বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে যাই। দীক্ষা কিছু বলল না, নীরবে চেয়ে চেয়ে দেখল শিশিরের কাণ্ড কাহিনী। খুঁজে খুঁজে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিল 2 বক্স। দীক্ষার মনে পড়ে গেল একটা ঘটনা। তখন তার বিয়ে হয়নি, ত্রিনা ছোট, সম্ভব 6 বা 7-এ পড়ে। বড় মামা শহর থেকে সবার জন্য ভালো মানের বক্স আইসক্রিম নিয়ে গিয়েছিলেন। যেতে যেতে আইসক্রিম গলে পানি। মা সেই বক্সগুলো ফ্রিজে রেখে করা গলায় বলেছিল, 4 ঘন্টা পর পাবি। তার আগে কেউ যদি ফ্রিজে হাত দেয়, তার খবর আছে। দীক্ষা হাত দেয়নি। আইসক্রিম খাওয়া নিয়ে কোনোকালেই তার চূড়ান্ত রকমের ইচ্ছা বা অনিচ্ছা ছিল না। কিন্তু ত্রিনা বরাবরই চঞ্চল। সেই 4 ঘন্টা অপেক্ষা করতে তার প্রাণ ওষ্ঠাগত প্রায়। কত শতবার ফ্রিজের চারপাশে চক্কর কেটেছিল। অবশেষে যখন সবাইকে বাটিতে করে আইসক্রিম দেওয়া হলো, ত্রিনা কেঁদে কেটে একসা। তার পছন্দের ফ্লেভার স্ট্রবেরি। সেই কোন কালে বড় মামাই খাইয়েছিলেন একদিন, সেই থেকে মুখে লেগে আছে। অথচ মামা এনেছিলেন চকলেট। সবাই খেলেও ত্রিনা খায়নি। শেষ পর্যন্ত মামা ওর জন্যই অনেক কষ্ট করে স্ট্রবেরি ফ্লেভারের ললি জোগাড় করেছিলেন। ঘটনা এই মুহূর্তে কেন মনে পড়ল দীক্ষা জানে না। কেবল জানে, তার হৃদয়ের ভেতর একটা কিছু নাড়া দিয়ে গেছে। ঝড়ের আগে আকাশ যেমন থম ধরে যায় ঠিক তেমনি থম ধরে আছে মনবাড়ির প্রকৃতি। ঝড় উঠবে দীক্ষা বুঝতে পারছে। সেই ঝড়ে সংসার নামক সম্পর্কটির খুঁটি মজবুত থাকে নাকি ভেঙে গুড়িয়ে ভেসে চলে যায় তাই এখন দেখবার বিষয়। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল ত্রিনা। যেন সে দরজার ওপাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের ফিরে আসার। শিশিরের সঙ্গে চোখাচোখি হতেই জনের চোখচোরা সামান্য জলজলে হয়ে উঠল। দীক্ষার দৃষ্টি এড়িয়ে গেল না। নীরবে ভেতরে প্রবেশ করল সে। ঝুমাও পড়া রেখে উঠে এসেছে। শিশিরের হাত থেকে প্যাকেটটি নিতে নিতে বলল, কি এনেছিস ভাইয়া? শিশির সোফায় বসেছে ততক্ষণে। ওখান থেকেই বলল, সবার জন্য আইসক্রিম। সবাইকে ডাক। এসবের ভেতরে দীক্ষা ধীর পায় নিজের রুমের দিকে এগোতেই ত্রিনা চাপা স্বরে বলল, কই যাচ্ছিস আপা? আইসক্রিম খাবি না? দীক্ষা তাকালো। সেই তাকানোতে কি ছিল, ত্রিনা জানে না। কেবল তার বুকের ভেতরটা ধক করে উঠল। ত্রিনা একবারও শিশিরের দিকে তাকালো না। কেবল শীতল গলায় ভরাট কণ্ঠে উত্তর দিল, স্ট্রবেরি ফ্লেভার আমার পছন্দ না। আর এই অবস্থায় আমি আইসক্রিম খেতেও পারবো না। তোর জন্য এনেছে, তুইই খা। দীক্ষা ভেতরে চলে গেল। ত্রিনা অপ্রস্তুত ভঙ্গিতে একবার চাইল শিশিরের দিকে। শিশির চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে নিজের দিকে ডাকল। যাবে না করেও ত্রিনা এগিয়ে গেল। জোরসর হয়ে শিশিরের পাশে গিয়ে দাঁড়ালো সে। শিশির পূর্ণ দৃষ্টিতে ত্রিনাকে লক্ষ্য করল। এই মেয়েটা কেমন যেন মাত্র কদিনেই খুব কাছের হয়ে উঠেছে। এমনটাই লাগে শিশিরের কাছে। যেমনটা দীক্ষা ছিল একসময়, চঞ্চল, মেজাজি, খানিকটা খেয়ালিও বটে। সেই দীক্ষা আর আজকের দীক্ষার মধ্যে খুব একটা মিল খুঁজে পায় না শিশির। দীক্ষা ছিল স্বাস্থ্য সচেতন, নিজের প্রতি সবসময় যত্নশীল একজন। নিজের জন্য যা ভালো হয় তাই করত। সবসময় নিজেকে গুছিয়ে সাজিয়ে রাখত। শিশিরের কাছে লজ্জাবতী গাছের মতো নুয়ে থাকত। দিনগুলো রঙিন লাগত। আর আজকাল দীক্ষার নিজেকে নিয়ে কোনো ভাবনা নেই, স্বপ্ন নেই, জীবনের প্রতি কোনো চাওয়া পাওয়াও নেই। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার তাড়াও নেই। কেমন স্বাধীন পানির মতো হয়ে গেছে জীবনটা।
সেই জীবনে তৃণা এসে হঠাৎ করেই আবার রং ঢালতে শুরু করল। সকাল বেলায় পাখির কিচিরমিচিরের মতোই তৃণার খলখলে হাসিতে ঘুম ভাঙে তার। যখন আশেপাশে থাকে, সারাক্ষণ মাতিয়ে রাখে চারপাশে থাকা সবাইকে। তাকে দেখলেই শত মন খারাপেও হাসি পেয়ে যায় শিশিরের। এমনকি যখন অফিসে প্রচণ্ড কাজের ভিড়ে ব্যস্ত সময় পার করতে থাকে সে, তখনও তৃণার করা কিছু কিছু পাগলামি মনে পড়ায় হো হো শব্দে হেসে ফেলে শিশির। এ কি শুধুই ভালো লাগা নাকি তার চাইতেও বেশি কিছু? শিশির ইদানিং খুন চিন্তায় ভোগে। নিজেকে নিয়ে, দীক্ষাকে নিয়ে, যে আসতে চলেছে তাকে নিয়েও। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? ঠোঁট ভেঙে জিজ্ঞেস করে তৃণা। শিশির চিন্তার গতিপথে লাগাম টেনে ধরে উত্তর দিল, না, একটু কাজের টেনশন আর কি। অফিস থেকে যখন বের হন, তখন কাজটাকে যেমন অফিসেই ফেলে আসেন সেভাবেই টেনশনটাকেও ফেলে আসার চেষ্টা করুন। বাড়ি আসবেন রিল্যাক্স মাথা নিয়ে, বুঝেছেন? হঠাৎ করেই দুষ্টু বুদ্ধির উদয় হলো শিশিরের মগজে। সে ঠোঁট চেপে ধরে দুষ্টুমির গলায় বলল, না বুঝলে কি আবারও বুঝিয়ে দিবা নাকি? তৃণাও অল্পবিস্তর হাসি ফুটিয়ে তুলল। কেউ যদি বুঝতে চায় কিছু, তবে তাকে বোঝাতে রাজি আছি। শিশির অপলক চোখে তাকিয়ে রইল। সেই চাহনিতে কেঁপে ওঠে তৃণার কিশোরী হৃদয়। বাড়ির সবাই চলে এসেছে ততক্ষণে। শর্মিলার আসতে একটু দেরি হলো। বাবুটা ছোট, ঘুমাবে করে কাঁদছিল এতক্ষণ, তাকে শান্ত করে তবেই আসতে হলো। সে এসে বসতে বসতে আশেপাশে দীক্ষাকে খুঁজল। শিশিরের একপাশে তৃণা, আরেক পাশে ঝুমা। তিনজন মিলে গুটুর গুটুর করে কি যেন গল্প করছে আর চাপা হাসি হাসছে। তাই দেখে শর্মিলার একটু খারাপই লাগলো। কোথায় এই সময়টায় বউটাকে 2 মিনিট আলাদা দেবে, তা না। শর্মিলার ইচ্ছে করল এক্ষুনি এই মুহূর্তে তৃণা নামক বেয়াদব মেয়েটাকে চাপকে ধরে বাসা থেকে বের করে দেয়। কিন্তু যেখানে দীক্ষাই চুপ, সেখানে তার কিছু করার আছে? শর্মিলা বড় অসন্তুষ্ট মনেই 1 চামচ আইসক্রিম মুখে দিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঘর অন্ধকার করে কপালের উপর হাত চাপা রেখে শুয়ে রয়েছে দীক্ষা। চোখের কার্নিশ ঘেঁষে পানি গড়িয়ে বালিশের অনেকখানি ভিজে গেছে এতক্ষণে। ডাইনিং রুম থেকে সবার হাসি ঠাট্টার আওয়াজ আসছে কম বেশি। সবচেয়ে বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে তৃণার। একটু পর পরই সে হা হা করে হেসে উঠছে। সেই হাসি বিষের মতো কানে বাজছে। দীক্ষার বুকের ভেতরটা মোচড় দিয়ে অবিরাম ধারায় পানি গড়িয়ে চলছে। একটা সময় ছিল, 1 ফোঁটা পানি তার চোখ দিয়ে ঝরে পড়ার আগে শিশির তা আঙুলের ডগায় তুলে নিত। তারপর কপট রাগী কণ্ঠে বলতো, কাঁদছিস কেন? মরে গেছি। তাই শুনে ঠোঁট উল্টে আহ্লাদি হয়ে আরো কেঁদে ফেলত দীক্ষা। তখন সব ভুলে শিশির বুকে টেনে নিত। সরি বলতো, মাফ চাইতো, কখনো কষ্ট দেবে না সেই প্রমিস করত। আর বলতো, সেদিন তুই কাঁদবি, যেদিন আমি থাকব না। তার আগ অবধি নো কান্নাকাটি, নো চোখের পানি ফেলাফেলি, আন্ডারস্ট্যান্ড? সত্যি তো, আজ দীক্ষার কান্নায় বাধা নেই। শিশির তো নেই আজ। ওর শরীরটা বেঁচে রইলেও মন তো মরে গেছে। এখন দীক্ষা কাঁদতেই পারে। কেউ দরজা খুলে ভেতরে ঢুকল। লাইট জ্বালালো। দীক্ষা চোখের উপর থেকে হাত সরালো না। এমনকি চোখ মেলে তাকালো না। সে জানে, শিশির ঢুকেছে। এই বুনো গন্ধ একমাত্র শিশিরের শরীরের। তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কাছে এগিয়ে আসতে আসতে বলল সে। দীক্ষা কোনো প্রকার জবাব দিল না। বাইরে কি সুন্দর বাতাস বইছে। অথচ জানালাগুলো আটকে ভারী পর্দা টেনে রেখেছে দীক্ষা। শিশির ব্যস্ত হাতে পর্দা সরালো। জানালা খুলে দিল। বেলকনির দরজা খুলে আবারও দীক্ষার কাছে এলো। কিরে কি হয়েছে? জবাব দিচ্ছিস না কেন? রাতে ভাত খাবি না? ওষুধ আছে তো। দীক্ষা, এই দীক্ষা। শিশির ধাক্কা দিতেই দীক্ষা হাত সরিয়ে তাকালো। শিশির চমকে উঠল। চোখজোড়া টকটকে লাল বর্ণ ধারণ করেছে। ঈষৎ ফোলা ফোলা চোখ মুখ। দেখে মনে হচ্ছে বড় কোনো ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। শিশির চাপাস্বরে অস্ফুটে বিড়বিড় করল। কি হয়েছে? দীক্ষা উঠে বসল। বসতে বসতেই ফেটে পড়ল প্রচণ্ড ক্ষোভে এবং মানসিক যাতনায়। একটা কিছু যখন হৃদয়ের উপর পাহাড় সমান চাপ নিয়ে বসে, সেটিকে বেশিক্ষণ সহ্য করা যায় না। খুব দ্রুতই হৃদয়ের আগ্নেয়গিরি ফেটে আগুনের গলিত লাভা বেরিয়ে ধূলিসাৎ করে দেয় সবকিছু। তেমনটাই হলো এখন। দীক্ষা চিৎকার করে বলল, কি হয়েছে জানিস না তুই? কিচ্ছু জানিস না, না? হতভম্ব হলো শিশির। চিৎকার করছিস কেন দীক্ষা? হয়েছেটা কি? আমায় বল। হ্যাঁ বলবো, সব বলবো আমি। সবাইকে বলবো। এই যন্ত্রণা একা আমি কেন ভোগ করব? তোকেও করতে হবে। আর সবাইকেও করতে হবে। যা গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়। যা।
দীক্ষা, বেশি বেশি হচ্ছে কিন্তু। কি হয়েছে ঠান্ডা মাথায় আগে বল। আর শান্ত হ প্লিজ। সিন ক্রিয়েট করিস না। সিন ক্রিয়েটের তুই কি দেখলি শিশির? আমি তোকে ভালোবেসেছি। আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি। ঘৃণা করলেও সবটুকু দিয়েই করব। দীক্ষা নিজেই বিছানা থেকে নেমে এলো। দরজা খুলে সবাইকে ডেকে আবারও ভেতরে প্রবেশ করল। তৃণা সবার পেছনে, ভয় বুকটা ধুকপুক করছে তার। শিশির চুপচাপ দীক্ষার আচরণ দেখছে। এবং কিছুটা বুঝেও গেছে, দীক্ষা কি করতে চায়। যাক, একদিক থেকে ভালোই হয় তবে। নিজের ভেতরেও যে দ্বিধাদ্বন্দ্ব জন্মেছে, তা সবার সামনে এই সুযোগে নিয়ে আসা গেলেই ভালো। নতুন করে কাউকে কিছু বলতে হবে না। বোঝাতেও হবে না, তবে হাজারটা কৈফিয়ত দিতে হবে। সে দেওয়া যাবে। শিশির মনে মনে শক্ত রইল। চোখ দিয়ে একবার তৃণাকে দেখে নিল। মেয়েটা ভয় পাচ্ছে। শিশির মনে মনে বলল, তোমার কোনো ভয় নেই, আমি আছি। তারপর তাকালো দীক্ষার দিকে। দীক্ষা সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সবার সামনে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই। ও যা বলবে সবাইকে সাক্ষী রেখে বলবে। শিশিরের মা ভেতরে ঢুকতে ঢুকতে অবাক গলায় বললেন, কি হয়েছে ছোট বৌমা, তুমি এমন করছো কেন? ঢুকলো শর্মিলাও। করার যথেষ্ট কারণ আছে আম্মা। তাই করছে। এটা আরো আগেই করা উচিত ছিল। আমি তোমার কথা বুঝতেছি না বড় বৌমা। ও তো কাঁপতেছে। ওকে ধরো। শর্মিলা দীক্ষাকে এক হাত দিয়ে চেপে ধরল। দীক্ষা টালমাটাল অবস্থায় থেকেই অশ্রুসিক্ত নয়নে শিশিরের দিকে তাকিয়ে বলল, তুই তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলি তাই না? কথা দিয়েছিল, সারা জীবন আমাকে এই ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখবি। অনেক ঝই ঝামেলা, ঝড় ঝঞ্ঝা শেষে তোকে আমি বিয়ে করেছি তাই না? তাহলে সেই সব কিছু আজ মূল্যহীন হয়ে গেল কেন? ভালোবাসা হারিয়ে গেল কেন? আমার চেয়ে আমার বোন তোর কাছে দামি হয়ে গেল কেন? তোর মানিব্যাগে আমার ছবির বদলে তৃণার ছবি কেন? কেন শিশির, কেন? সবগুলো কেন? উত্তর দিবি আজ তুই। সবার সামনে দিবি। উপস্থিত সকলের মাথাতে বাজ পড়ল যেন। সবার চোখজোড়া ঘুরে গিয়ে পড়ল তৃণার উপর। আর তারপর শিশিরের উপর। একমাত্র শর্মিলাই চমকালো না। সে তো আগে থেকেই আজ করতে পেরেছিল এমন কিছু হবে। যাক, অবশেষে দীক্ষা ধৈর্যের বাঁধ ভেঙে বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। তৃণা এমনিতেই জোরসর হয়েছিল, এবার প্রায় গুটিয়ে গেল। পারছে না ফ্ল্যাট থেকে এক দৌড়ে বাইরে কোথাও বেরিয়ে যেতে। কারো দিকেই চোখ তুলে তাকানোর সাহস নেই তার। বিশেষ করে শিশিরের মায়ের দিকে। এই মানুষটি দীক্ষাকে বড় পছন্দ করেন। জবাব দে শিশির, একদম চুপ করে থাকবি না। আজকে তোর উত্তর দিতেই হবে। আমি একা একা এই যন্ত্রণা বয়ে বেরাবো কেন? ভালো তো একা আমি বাসিনি। বিয়ে তো একা আমি করিনি। সংসার তো একা আমার না। তাহলে সবকিছুর ভোগ আমার একা পোহাতে হবে কেন? বল, বল তুই। দীক্ষা কাঁদছে। পাগলের মতোই কাঁদছে। তাকে দেখে সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। শর্মিলা কোনোভাবে ধরে রেখেছে। 5 মাস চলছে ওর। এই অবস্থায় সামান্য এদিক ওদিক পড়ে ব্যথা পেলে সেটা মোটেই ফল ভালো হবে না। দীক্ষার কান্না দেখে তারও কান্না পেয়ে যাচ্ছে। দীক্ষার অসহায়ত্ব আজ তার হৃদয়ও নাড়িয়ে দিচ্ছে। সেও শিশিরের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, কি হলো, জবাব দাও না কেন? এসব কি বলছে দীক্ষা, উত্তর দাও। শিশিরের মা নিশ্চুপে কেবল হতভম্ব মুখে ছেলের দিকে চেয়ে রয়েছেন এই মুহূর্তে। কি বলবেন, বুঝতে পারছেন না। অপরদিকে যাকে নিয়ে এত কাণ্ড, সেই শিশির একেবারেই শান্ত, স্বাভাবিক। বিন্দুমাত্র বিচলতা নেই তার মধ্যে। হঠাৎ শিশির এগিয়ে গেল। দরজার ওপাশে থরথরিয়ে কাঁপতে থাকা তৃণার একটা হাত ধরে তাকেও ঘরের ভেতর নিয়ে এলো। দীক্ষা, শর্মিলা, শিশিরের মা, ঝুমা, প্রত্যেকে তার দিকে তাকিয়ে শিশির কেবলমাত্র দীক্ষার চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বলল, ওকে আমি পছন্দ করি দীক্ষা। যদি সুযোগ হয়, ওকে নিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে চাই। আর কিছু শুনতে চাস? শিশির, প্রেশার বাড়িও না মা, আমি শুধু আমার মনের কথাটাই বলছি। দীক্ষাকে আমি ভালোবেসে বিয়ে করেছি ঠিকই, কিন্তু ও কি আমার প্রেমিকা থেকে স্ত্রী হতে পেরেছে? একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে কিরকম আচরণ প্রত্যাশা করে ও কি তা জানে? ও সবসময় আমাদের সম্পর্কটাকে সেই আগের বন্ধুত্ব ভেবেই এগিয়ে গেছে। অথচ আমার অফিসের কলিগদের দেখেছি, আমার বন্ধুদের দেখেছি, তাদের ওয়াইফ কতটা সম্মান করে তাদেরকে। শ্রদ্ধা দেখায়, ভয় পায়। এসবই তো চায় একজন পুরুষ তাই না? অথচ দীক্ষা কেবল তুই তুই তুই। তাছাড়া ও বিয়ের পর একদম চেঞ্জ। নিজের প্রতি যত্নটা নিতেও ভুলে গেছে যেন। সব সময় এলোমেলো ভাবে যেমন তেমন হয়ে থাকে। নিজের লাইফের প্রতি নো ডেডিকেশন, নো ইম্পর্ট্যান্স। আমি এই দীক্ষাকে তো চাইনি।
তবু মানিয়ে গেছি। দিনের পর দিন নিজেকে বুঝিয়ে গেছি। বাট আই এম সরি। একটা মাত্র জীবন আম্মু। সেটাকে এভাবে নষ্ট করে ফেলতে পারবো না। হা হয়ে গেল দীক্ষা। কাঁদতেও ভুলে গেল যেন। এসব শিশির বলছেটা কি? এই তুচ্ছ কারণে সে পরিবর্তন হয়ে যাবে? ভালোবাসা বদলে যাবে? অন্য কারো প্রতি মন আসবে? ভালোবাসা তবে এতই ঠুনকো, এতই সহজ? শিশির ফের বলে উঠল, আমি একজন বউ চাই আম্মু, বন্ধু না, প্রেমিকা না। এসব বিয়ের আগ পর্যন্তই ভালো লাগে। এরপর আর লাগে না। এখন এমন একজনকে চাই যার ভেতর আমার জন্য সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে। আমি যা বলবো তাই হবে। আমার উপর দিয়ে মাতব্বরি করবে না। আমি ক্লান্ত আম্মু, প্রচুর ক্লান্ত। শিশিরের মুখে কথাগুলো শেষ হতেই দীক্ষা নিশ্চুপে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দুটো টলটল করছে, কিন্তু সে কান্না চেপে রাখল এবারে। গলায় স্বর কাঁপলেও প্রতিটা শব্দ যেন ধারালো কাচের মতো কেটে যাচ্ছিল সকলের ভেতর। আমি তোকে কোনোদিন সম্মান করিনি, শ্রদ্ধা করিনি, এই কথাগুলো তুই কিভাবে বলতে পারলি, নিজেই ভেবে কুল পাচ্ছি না। এর উত্তরে আমি তোকে যে কি বলবো, তাও বুঝতে পারছি না। তবে একটা জিনিস আজ বুঝতে পারলাম, হারে হারে, সবাই পার্টনারের মধ্যে বন্ধু খোঁজে, এ কথাটা ভুল। কেউ কেউ তোর মতো শুধু একজন পার্টনারই খোঁজে, বন্ধু না। সে থেমে একটু নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে পুনরায় বলতে লাগল, তুই জানিস, আমি তোর পর থেকে আর কাউকে মুগ্ধ করতে চাইনি। তোকে পেয়ে মনে হয়েছিল, আমার জীবনের সব পাওয়া এখানেই শেষ। তোর হাসিতে, তোর চোখে, তোর একটু যত্নে আমি এমন তৃপ্তি পেয়েছিলাম, যে নিজের রং হারিয়ে ফেলেছি তোর ভেতরেই। আমি ভেবেছিলাম এই তো, এটাই জীবন। এই ভালোবাসাটাই চিরকাল থাকবে। আর আজ, সেই ভালোবাসাই নাকি তোর কাছে আমাকে ছেড়ে দেওয়ার কারণ। বাহ, ভালো বললি শিশির, সত্যিই বাহ। আমার ভালোবাসা তোকে এমন জায়গায় এনে ফেলেছে, যেখানে আমি তোর জন্য বোঝা হয়ে গেছি। আমি জানতাম না, এত কম দামি ছিলাম আমি। দীক্ষার গলা কেঁপে উঠল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল অবাধ্য হয়ে। সে হাতের উল্টো পিঠে তা মুছে নিয়ে স্থির কণ্ঠে বলল, তুই যা ঠিক ভাবছিস, কর। কিন্তু আজ থেকে মনে রাখবি একটা কথা, আমি কোনোদিন তোকে হারাতে চাইনি, বরং তুইই নিজেকে আমার থেকে সরিয়ে নিয়েছিস। কেউ কিচ্ছু বলল না, সবাই চুপ। এমনকি শিশির ও মৌনতাকে গ্রহণ করেছে। দীক্ষা বেরিয়ে যেতে চাইল। এই ঘরে ওর দমবন্ধ হয়ে আসছে। তবে বেরোনোর মুখে তৃণার মুখোমুখি হতে হলো তাকে। তৃণা চোখ তুলে তাকাচ্ছেই না। কি সুন্দর অভিনয়, বাহ! দীক্ষার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মা সব সময় বলতো, তার ছোট মেয়েটা চঞ্চল হলেও মনের দিক দিয়ে সাদা। প্যাচ বোঝে না, অভিনয় কি জানে না। অথচ আজ যদি মা এখানে থাকতো, তবে দেখতো, তার ছোট মেয়েটার অভিনয় আজ বড় বড় অভিনেত্রীদেরকেও হারিয়ে দিয়েছে। দীক্ষা হঠাৎ করেই একটা কাজ করে বসল। তৃণার জুবুথুবু মুখপানে শরীরের সবটুকু শক্তি দিয়ে একটা চড় মারল। এতই জোরে আর এতই আকস্মাত যে, তৃণা প্রায় টলে উঠল সেই চড় খেয়ে। উপস্থিত সকলেই চমকালো, তবে কেউ কোনো কথা বলল না। কেবলমাত্র এগিয়ে এলো শিশির, হুড়মুড় করে। কি করলি এটা? দীক্ষা জবাবে বিষদৃষ্টিতে তাকালো শিশিরের দিকে। তারপর একটিও কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো মুহূর্তে। তৃণা নিঃশব্দে কাঁদছে। তার ফর্সা গালে দীক্ষার 4 আঙুলের দাগ লালচে হয়ে ফুটে উঠেছে। সেই দৃশ্যটা দেখে শিশিরের বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। অথচ আশ্চর্য, তার জন্য যে মানুষটা নিজের স্বপ্ন, আশা, এমনকি পুরো জীবনটাই ভস্ম করে দিয়েছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়েও তার মনুষ্যত্বটুকু জেগে উঠল না। বিন্দুমাত্র করুণাবোধও তৈরি হলো না হৃদয়ের আদালতে। রাত অনেক। চারদিক নিস্তব্ধ। ঠান্ডা হাওয়া ছাদের রেলিং ছুঁয়ে মুখে এসে লাগে দীক্ষার। আকাশে আধো মেঘ, আধো তারা। চাঁদ যেন দূরের কুয়াশায় হারিয়ে গেছে। বাতাসে শীতের আগমনী বার্তা। হালকা কুয়াশার সঙ্গে মিশে আছে শুকনো পাতার গন্ধ, নিঃশব্দে কাঁদছে যেন সময়। দীক্ষা দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে, রেলিং ঘেঁষে। গায়ের ওপর ওড়নাটা কেঁপে উঠছে বাতাসে, আর তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু ঝিলমিল করে উঠছে চাঁদের ক্ষীণ আলোয়। বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলছে প্রতি মুহূর্তে। শিশিরের কথাগুলো বারবার কানে বাজছে। আমি একজন স্ত্রী চেয়েছি আম্মু, বন্ধু নয়। এই একটা বাক্য যেন হাজারটা ছুরির মতো বিদ্ধ করছে তার মনকে। সে একটা হাত রাখল নিজের পেটে। এই তো, এর ভেতর শিশিরেরই অস্তিত্ব, তারই রক্তমাংসের প্রতিচ্ছবি। অথচ সেই শিশিরের কাছে আজ দীক্ষাকে একজন অতীত, এক টুকরো ভুল, নাকি শুধুই বোঝা? চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল কত শত টুকরো স্মৃতি। ছোট্ট ঘরটার জানালায় দাঁড়িয়ে শিশিরের হাসি, সকালে চা বানিয়ে দীক্ষার হাত ধরে বলতো, ম্যাডামের জন্য চা বানালাম।
ভালো হলে 10 টাকা দিবি কিন্তু। অফিস থেকে ফিরে ক্লান্ত গলায় ডাকতো, দীক্ষা, কোথায় রে? তোকে ছাড়া ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বলেছি না দরজা খুলে দাঁড়িয়ে থাকবি আমার অপেক্ষায়। একসাথে বৃষ্টিতে ভেজা বিকেল, ছাদের টবে লাগানো টগর গাছে শিশিরের নাম লেখা ছোট্ট একটা কাঠের ফলক সবকিছুই এখন কেবল অতীতের গন্ধে মোড়া। দীক্ষা হঠাৎ হাঁপিয়ে উঠল। কান্না আর চেপে রাখতে পারল না। মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল অসংযত, অসহায়, ভেঙে পড়া এক মেয়ে হয়ে। ঠিক তখনই হালকা এক ছোঁয়া টের পেল কাঁধে। চমকে পিছনে ফিরে তাকালো দীক্ষা। দাঁড়িয়ে আছে শর্মিলা। তার চোখেও জল, ঠোঁটে অজস্র না বলা কথা। দীক্ষার চোখে চোখ রেখে শর্মিলা ধীরে এগিয়ে এল, তারপর নিঃশব্দে তাকে বুকে টেনে নিল। জনেই কাঁদছে। একজন নিজের ভাঙা স্বপ্নের জন্য, আরেকজন সেই স্বপ্নের পতনের সাক্ষী হয়ে। ছাদের ওপরে ঝুলে আছে ঠান্ডা চাঁদ, নিচে নিস্তব্ধ শহর। আর সেই নিস্তব্ধতার ভেতর শীতের হাওয়ায় কেঁপে উঠছে এক ভাঙা ভালোবাসার নাম দীক্ষা। শর্মিলা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আর কত কাঁদবা এভাবে? শরীর খারাপ করবে তো। তুমি কি একা এখন? ওর কথা ভাবো। দীক্ষা নিজেকে সামলাতে পারছে না কিছুতেই। আর পারবেই বাকি করে। এটা কি সামলে ওঠার মতো বিষয়? কোথায় জন মিলে অনাগত অতিথিকে নিয়ে হরেক রকমের স্বপ্ন সাজাবে, তা না তাদের জগৎটাই ভেঙে গুড়িয়ে একাকার হয়ে গেছে। দীক্ষার চোখ দুটো মুছিয়ে দিল শর্মিলা। মাথাটা আবারও বুকের ভেতর চেপে ধরে বলল, আর কাঁদে না, আর না। যার জন্য কাঁদছ, সে তো একবার ভাবছেও না তোমার কথা। বরং মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে চলেছে সমানে। নিজের সাফাই গাইতে হাজারটা বাহানা তুলে ধরেছে। অথচ সেই মানুষটির জন্য কাঁদছ তুমি। দীক্ষা ভাঙা ভাঙা গলায় জবাব দিল, কোনোদিন ভাবিনি ভাবি, শিশির এতটা বদলে যেতে পারবে। মানুষ পারে না এমন কিছু নেই। শক্ত হও। আজ থেকে তুমি শুধু নিজের কথা ভাববে দীক্ষা। আর কাউকে নিয়ে ভাববে না। আমি কি করব ভাবি? কি করব এখন বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। শিশির এভাবে এতটা নিষ্ঠুর হতে পারল। ত্রিনাকে নিয়ে ও সংসার করবে আর আমি তাই দেখব চোখের সামনে? দীক্ষা আবারও হু হু করে কেঁদে উঠল। শর্মিলা ওর কাঁধজোড়া শক্ত করে চেপে ধরে বলল, আর একটু কাঁদলে তোমার গালে একটা চড় মারব আমি। শক্ত হও বলছি। যে তোমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল তার জন্য একটুও কাঁদবে না। একটুও না। ওর জন্য কাঁদি না তো ভাবি। কাঁদি নিজের কপালের জন্য। নিজের বোকামির জন্য। নিজেকে ভুলে কেন কাউকে বেশি ভালোবাসতে গেলাম। কপালের জন্য কাঁদছ কেন? ভাগ্য তো সেই লিখেছেন, যে দুঃখের বিপরীতে সুখও দিয়েছেন। আর তুমি কোনো বোকামি করনি। কাউকে ভালোবাসা বোকামি না, কাউকে বিশ্বাস করাও বোকামি না। বরং সেই শুদ্ধ ভালোবাসা এবং বিশ্বাস যে ভাঙল, বোকা সে। এই উপলব্ধি সময় তাকে টের পাইয়ে দেবে। জানো তো, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। চুপ হও। একদম চুপ। নিজের মনকে শান্ত করো। এই লড়াইটা তোমার একলার। এতদিন তোমার পাশে তুমি সবাইকে পেলেও এখন আর কাউকে পাবে না। কাউকে না। বিশ্বাস করো। তাই নিজেই নিজের শক্তি হও। তার জন্য লড়াই করো, যে আছে তোমার গর্ভের ভেতর। দীক্ষা কোনো জবাব দিল না। উত্তর দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এলো হঠাৎ করেই। শিগগিরই শীত শুরু হয়ে যাবে মনে হচ্ছে। এভাবে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। তাই শর্মিলা দীক্ষার হাত ধরে টেনে নিয়ে চলল তাকে। আসো, ঘরে আসো। তুমি তোমার ঘর ছাড়বা কেন? তুমি শক্ত থাকবা, আমি তোমার পাশে আছি। তোমার বড় ভাইও আছে। আম্মাও আছে। আসুক তোমার ভাই, আজ শিশিরের খবর আছে। দীক্ষা বাধ্য মেয়ের মতো শর্মিলার সঙ্গে নিচে নেমে এলো। শিশির তার মায়ের সঙ্গে পাশাপাশি বসে কথা বলছে। শর্মিলার সঙ্গে দীক্ষা ঢুকতেই শিশির চুপ হয়ে গেল। শিশিরের মা সাইমা বেগম দীক্ষার দিকে তাকালেন। বসো ছোট বৌমা, এখানে বসো। বসার বিন্দুমাত্র ইচ্ছে না থাকা সত্ত্বেও দীক্ষা বসল। শর্মিলাও বসল তার পাশে। একটা হাত তখনও শক্ত করে ধরে রেখেছে, যেন ভরসা দিচ্ছে, সে আছে দীক্ষার এই কঠিন সময়ে তার পাশে। সাইমা বেগম ক্লান্ত গলায় বললেন, তুমি কি চাও মা? বলো। আমি শিশিরের কথা শুনেছি, এবার তোমার কথা শুনতে চাই। দীক্ষা ভ্রু কুঁচকে বলল, কি চাইব? আমার চাওয়ার কি আছে? তোমার মতামত নেই কোনো? শিশির তো ওর তরফ থেকে যা বলার বলেছে। এবার তুমি বলবে। জীবনটা তোমাদের জনের। আমাদের জনের আর রইল কই? জীবনটা ওর আর ত্রিনার। আমি ত্রিনাকে এই পরিবারের মেহমান হিসেবে মানি, একজন সদস্য হিসেবে না। সদস্য হিসেবে তোমাকেই মেনে নিয়েছিলাম মা। তাই না? দীক্ষা কিছু বলল না। শিশিরের রাগ সে তার শাশুড়ির উপর ঝাড়ছে। অথচ এই ভদ্রমহিলার কোনো দোষ নেই এখানে। তিনি আবারও বললেন, আমি তোমার মনের অবস্থা বুঝতেছি।
কিন্তু যা বলার বা সিদ্ধান্ত নেওয়ার তা এখনই আলোচনা করা উচিত। তোমার শ্বশুর যদি আজ জীবিত থাকতেন, হয়তো এরকম পরিস্থিতিই হতো না। আমার ব্যর্থতা, আমি আমার ছেলেকে মানুষের মতন মানুষ বানাতে পারিনি। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবো আশা করি। আমার জ্ঞানবুদ্ধি এখনো বুড়িয়ে যায়নি। তবে তার আগে আমি তোমার কথা শুনতে চাই। তুমি কি চাও? দীক্ষা শিশিরের দিকে এক নজর তাকালো। শিশির তাকিয়ে রয়েছে অন্যদিকে। চোখ মুখে দারুণ অন্ধকার, কপালের চামড়ায় ভাঁজ সৃষ্টি হয়েছে। বিরক্তিভাব স্পষ্ট। দীক্ষা চোখ ফিরিয়ে নিল। ওই মুখ দেখলে বুকের ভেতরটা নতুন করে ভাঙতে শুরু করে। বিশ্বাস করতে কষ্ট হয়, এই মানুষটার প্রতি তার অধিকারবোধ নড়ে উঠেছে। হয়তো একটা সময় আসবে, যখন এই মানুষটার প্রতি তার আর কোনো অধিকারই থাকবে না। কিন্তু ভালোবাসা, মায়া, সেটা কি ইরেজার দিয়ে ঘষে তুলে ফেলা যায়? ছোট করে একটা নিঃশ্বাস ফেলল দীক্ষা। শাশুড়ির দিকে তাকিয়ে বলল, ও কি চায়? শিশির? সাইমা বেগম ছেলের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকালেন। কি আর চাইবে? পাপ করেও তো মন ভরেনি, 16 কণা এবার পূর্ণ করতে চাইছে। তোমার ওই অসভ্য বোনকে আমার বাড়ির সদস্য বানাতে চাইছে। এই কি ওর ফাইনাল সিদ্ধান্ত আম্মা? এটা ফাইনাল হোক বা না হোক, তোর সঙ্গে আমি আর থাকতে চাচ্ছি না। অবশ্য থাকতে পারছি না, এবং আই হোপ তুই জোর করে আমার ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো জুড়ে না থেকে নিজের বন্দোবস্ত করার কথা ভাববি। কথাগুলো বলল শিশির। দীক্ষা মোটেই অবাক হলো না। এতক্ষণে যা যা হয়েছে কিংবা হচ্ছে এরপর আর জীবনের কোনো কিছুতেই সে অবাক হবে বলে মনে হয় না। কেবল ঠান্ডা স্বরে বলে উঠল, আমি তোর ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসব? এই ভাবলি? তা নয়তো কি, পেটের বাচ্চাটাকে দিয়ে হয়তো ইমোশনাল ব্ল্যাকমেইলও করবি। কিন্তু এসব কোনোটাতেই লাভ হবে না। হঠাৎ করেই শিশির গলার স্বর স্বাভাবিকের চেয়েও শান্ত করে বলল, টাকা পয়সা নিয়ে ভাবিস না, তোর দেনমোহরের বাদ বাকি 1 লক্ষ টাকা আমি দিয়ে দেব। আর বেবির খরচ বাবদ প্রতি মাসে। শেষ করার আগেই দীক্ষা একটা অদ্ভুত কাণ্ড করে বসল। পায়ে স্লিপার পরেছিল, সেটা খুলেই সজোরে শিশিরের দিকে ছুঁড়ে মারল। শিশির হকচকিয়ে উঠল। স্লিপার গিয়ে তার গালে পড়েছে। তারপর কোলের উপর পড়ল। প্রথম কয়েক সেকেন্ড ব্যাপারটা কি ঘটল বুঝতে সময় লাগলো তার। তারপর পরই রাগে ফেটে পড়ল শিশির। কোল থেকে স্লিপার জুতাটি আছাড় দিয়ে ফেলল ফ্লোরে। উঠে দাঁড়িয়ে বিক্ষুব্ধ স্বরে বলল, তুই আমার গায়ে জুতা মারলি? দীক্ষাও উঠে দাঁড়ালো। সমান তালে রাগ দেখিয়ে বলল, এর চেয়ে নিকৃষ্ট কিছু আমার কাছে থাকলে সেটা দিয়ে তোকে মারতাম। তোর লজ্জা করছে না শিশির? এত বড় একটা অন্যায় করলি, তারপরও বিন্দুমাত্র অনুশোচনা বোধ হচ্ছে না? উল্টো তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস। এই জন্যেই তোর মতো মেয়ের সঙ্গে আর এক ছাদের তলায় থাকতে পারছি না। আমি মোটেই টাকার গরম দেখাইনি, বরং আশ্বাস দিয়েছি, টাকা পয়সা দিক দিয়ে আমি যতটা পারবো সাপোর্ট করে যাব। লাগবে না তোর সাপোর্ট আর তোর আশ্বাস। দুটোকে কাগজে মুড়িয়ে জায়গা মতো ভরে রাখো। বেঁচে থাকার আশ্বাসটুকুই কেড়ে নিয়েছিস। আর এখন জুতা মেরে গরু দান করতে আসছিস। শিশির বনে গেল। দীক্ষার কাছ থেকে এরকম আচরণ সে আশা করেনি মোটেই। দীক্ষার সঙ্গে তার সেরকম রাগারাগি কখনো হয়নি। রাগারাগি থেকে গালাগালি কিংবা মারামারি, এসব থেকে তাদের সম্পর্ক বরাবরই সেফ ছিল। কিন্তু আজ যেন দীক্ষা তার চেনা দীক্ষা নয়। তার মুখের ভাষাও এত অশালীন ছিল না কখনোই। এত রূঢ় আচরণে তাকে দেখা যায়নি কোনোদিন। বোকা শিশির, কিচ্ছু বুঝছে না। তার কাছে অবাক লাগছে দীক্ষাকে। অথচ পুরনো দীক্ষাকে ভেঙেচুরে গড়িয়ে নতুন করে তৈরি করতে তার হাতটাই যে প্রধান, সে কথা কে বোঝাবে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঘরটা থমথমে। উপস্থিত সকলের নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে। বাতাস যেন আটকে গেছে দেয়ালের ভেতর। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দীক্ষার দিকে। শিশির চুপ, কিন্তু সেই চুপটা ঝড়ের আগে নিস্তব্ধতার মতো। তার চোখের মণি জ্বলে উঠছে, কপালের রগ ফুলে উঠেছে। দীক্ষার বুক উঠানামা করছে দ্রুত। চোখ লাল, ঠোঁট কাঁপছে। মুখে জমে থাকা কান্না আর রাগ একসঙ্গে মিশে গেছে এক মুহূর্তে। শিশির ঠান্ডা গলায় বলল, তাই বুঝি আমাকে অপমান করবি? আমার গায়ে জুতা মারবি? দীক্ষা হেসে উঠল। একটা কর্কশ, ব্যথাভরা হাসি। অপমান? অপমান তুই কি জানিস, শিশির? অপমান তো তুই আমাকে করলি। আমার অনুভূতিগুলোকে করলি। এমনকি আমার পেটের সন্তানটাকেও তুই ছাড়লি না। শিশির দাঁতে দাঁত চেপে বলল, চুপ করবি তুই? আমার আর তোর মধ্যে যা হওয়ার হয়ে গেছে। এখন এসব বলে লাভ নেই। তুই আমার জীবনে জায়গা হারিয়ে ফেলেছিস। দীক্ষা তীব্র গলায় উত্তর দিল,
জায়গা হারিয়েছি? আমি হারিয়েছি নাকি তুই বিক্রি করে দিয়েছিস? তুই নিজের শরীরের মতো মনকেও ভাড়ায় তুলে দিয়েছিস তৃণার কাছে। শিশির এক পা এগিয়ে এল, গলা ভারী হয়ে উঠল। মুখ সামলাস দীক্ষা। যা খুশি বলিস না। কেন? তুই যখন যা খুশি করিস, তখন আমি মুখ বন্ধ রাখব? আমার গর্ভে তোর সন্তান, আর তুই অন্য কারো চোখে চোখ রেখে সংসারের স্বপ্ন দেখি, সেই লজ্জা তোর হয় না? শিশির চেঁচিয়ে উঠল। তুই থামবি নাকি? না, থাম না, আজ সব বলবো। তুই জানিস, তোর মতো স্বামী মানে নোংরার থলে। আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। শিশির টেবিলের উপর রাখা গ্লাসটা ছুঁড়ে মারল দেয়ালে। গ্লাস ভেঙে গুঁড়ো হয়ে পড়ল মেঝেতে। চুপ করে যা, না হলে খারাপ হবে। দীক্ষাও এবার ভয় পেল না। চোখে চোখ রেখে বলল, খারাপ তো তুই হয়েই গেছিস। এখন আর কিছুতেই নতুন খারাপ করা সম্ভব না। তুই আমার সহ্যশক্তির পরীক্ষা নিচ্ছিস দীক্ষা। তোর সহ্যশক্তি? তুই নিজের বিবেকের পরীক্ষা দিয়েছিস প্রথমে। এখন নিজের মুখের থুতু নিজেই চাটছিস। শিশির এক ঝটকা এগিয়ে এসে দীক্ষার হাত ধরে টানল। তুই মেয়ে হয়ে আমার সঙ্গে এভাবে কথা বলবি? দীক্ষা ছটফট করে হাত ছাড়াতে লাগল। হাত ছাড়, বলছি হাত ছাড়, নোংরা মানুষ। চুপ কর। শিশির এবার প্রায় ঘুষি তুলল দীক্ষার মুখের দিকে, চোখ জ্বলছে রাগে, মুখ বিকৃত হয়ে গেছে। ঠিক তখনই একটা তীব্র চিৎকারে ঘর কেঁপে উঠল। শিশির, থামো। সাইমা বেগম উঠে দাঁড়িয়ে ছেলের হাত চেপে ধরলেন। তার চোখ লাল, গলায় কম্পন। আর 1 ইঞ্চি নড়বি না। তোর এই হাতটা আমি কেটে ফেলব, যদি তুই আমার ছেলের নামে কলঙ্ক আনিস। শিশির হতভম্ব হয়ে তাকালো মায়ের দিকে। শর্মিলা এগিয়ে এসে দীক্ষার সামনে দাঁড়িয়ে গেল। ওর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে দেওয়া। নে, দে, আগে আমাকে চড় দিবি, তারপর ওকে। শিশির নিঃশব্দে দাঁড়িয়ে রইল, বুক উঠছে পড়ছে। দীক্ষা কাঁপছে থরথর করে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। দীক্ষা এক মুহূর্ত তাকালো শিশিরের চোখে। গলায় কাপা স্বরে বলল, তুই একটা মানুষ না শিশির, তুই একটা অভিশাপ। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল। কিন্তু মনে রাখিস, তোর সেই তৃণার চোখে যে সুখ দেখতে চাস, সেটা একদিন তোর চোখে কাটা হয়ে ফুটবে। আল্লাহর বিচার তোকে কোনোদিন হাসতে দেবে না। কোনোদিন না। ঘরটা নিঃশব্দ। শুধু কাচের টুকরো গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। বাতাসে জমে থাকা ভালোবাসা, ঘৃণা, রাগ কিংবা চিৎকার সব মিলেমিশে এক অদ্ভুত ভারী নীরবতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। সাইমা বেগম ধীরস্বরে বললেন, দীক্ষা, ঘরে যাও মা। এই নোংরা ছেলেটার সঙ্গে 1 মিনিটও মুখ লাগিও না। আমি ওর বিচার করব। দীক্ষা কিছু বলল না, শুধু শর্মিলার হাত ধরে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল। বাইরে তখন রাত গভীর। আকাশে হালকা কুয়াশা, চাঁদ ম্লান। হাওয়ায় বয়ে আসছে টগর ফুলের গন্ধ। আর সেই গন্ধে মিশে আছে এক অসহায় মেয়ের নীরব প্রতিজ্ঞা, এবার সে হারবে না। ভালোবাসায় ভাঙবে না। যতটুকু গড়িয়ে গেলে একটা মানুষের আর ভয় থাকে না, দীক্ষার ততটুকু খুইয়ে গেছে। এবার পুনরায় জোড়া দিয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠবার সময় এসে গেছে। দীক্ষা চলে যেতেই শিশির ধপ করে সোফার উপর বসে পড়ল। কাঁপতে থাকা শরীর নিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, ওর ব্যবহার দেখলে আম্মু, কি বেয়াদবের মতো কথা বলে গেল। এভাবে কেউ তার স্বামীর সাথে কথা বলে আম্মু? তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কোনোদিন? তুই তোকারি ছি। সাইমা বেগম ক্লান্ত কণ্ঠে বললেন, তোমার বাবা কোনোদিন এমন কিছু করেওনি যার জন্যে আমার এই রূপে আসতে বাধ্য হতে হয়। তার মতো চরিত্রবান এবং সৎপুরুষ মানুষ আমি আমার জীবনে কমই দেখেছি। তোমার বড় ভাই রুমেল একদম তার মতো হয়েছে। তুমি যে কিভাবে অন্যরকম। শিশির বিস্ফোরিত কণ্ঠে বলল, আম্মু, তুমিও মানে পেয়েছোটা কি সবাই? হ্যাঁ, আমার ভাল্লাগছে না ওকে আর। বাট তোমরা জোর করে ওর সঙ্গেই। সাইমা বেগম কথার মাঝখানেই উঠে দাঁড়ালেন। আমরা কেউ জোর করছি না তোমাকে। তুমি আমার পুত্র, তোমাকে তো ত্যাগ করতে পারবো না। কিন্তু তোমার অন্যায় আবদারও মেনে নিতে পারবো না। যদি সংসার, বিয়ে এসব একটা ছেলেখেলা হয় তোমার কাছে, তবে তুমি তোমার জিনিসপত্র নিয়ে আলাদা হয়ে যাও। যেভাবে খুশি যার সঙ্গে খুশি থাকো। এটাই আমার শেষ কথা। আম্মু। সাইমা বেগম শুনলেন না আর। গমগমে স্বরে কথাগুলো বলে চলে গেলেন নিজের ঘরের দিকে। বয়স হয়েছে তার, ক্লান্ত লাগে আজকাল ভীষণ। অল্পতেই হাঁপ ধরে যায়। এরকম একটা সময়ে এসে এ কি ঝড় শুরু হলো তার সংসারে। আজ যদি মানুষটা তার পাশে থাকতেন, নিশ্চয়ই সব ঠিক করে দিতেন। মানুষটা নরম সরম হলেও ছিল দারুণ বুদ্ধিমান। অথচ তারই ঔরসজাত সন্তান কি না এমন নিকৃষ্ট পশুর মতো? সাইমা বেগমের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো নীরবে।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মাথাটা বিছানার হেডবোর্ডে ঠেকিয়ে পাগলের মতো কেঁদে চলেছে দীক্ষা। চোখজোড়া সিলিংয়ের দিকে ঝুলে থাকা ফ্যানটা যতবার দৃষ্টি সীমানার ভেতর চলে আসছে ততবারই একটা কথা মনে হচ্ছে দীক্ষার, মৃত্যুর কষ্ট কি এর চেয়েও বেশি কষ্টকর? কিছুতেই মানতে পারছে না জীবনের এই মোড়। একদিকে তার ভালোবাসা, অপরদিকে তার বোন। কি করে হয়, এমন পরিণতির জন্য তার জীবনটাই বিধাতা বেছে নিল শেষমেশ। শিশিরকে ছাড়া বাঁচতে কতটা কষ্ট হবে তিনি তো জানেন। শর্মিলা হাত গুটিয়ে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছে শুধু। সেই বা কি করবে, কোন ভাষায় সান্ত্বনা দেবে? যা হয়েছে বা হচ্ছে তা কি কোনো নারীর পক্ষে আদৌ সহ্যকর? তাও কিনা এরকম অবস্থায়। এই মুহূর্তে মানসিকভাবে এত ধকল নেওয়াটাও ঠিক হচ্ছে না। শরীর এবং সন্তান জনের উপরেই এর প্রভাব পড়বে। সেটা শর্মিলা বুঝতে পারলেও কোন মুখে দীক্ষাকে কাঁদতে বারণ করবে? রুমেলটা যে কবে আসবে? পাশে পেলে একটু ভরসা পেত শর্মিলাও। তৃণা ভীত পায়ে ঘরের ভেতর ঢোকে। সে চলে যেতে চায়। এই ফ্ল্যাটে আপাতত তার থাকাটা উচিত হবে না। সবাই তার বিপরীতে। শর্মিলা তৃণাকে দেখামাত্র কটমট করে বলে উঠল, তুমি এখানে কি চাও? দীক্ষা চোখ মেলে তাকালো। তৃণা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি চলে যাব আপার কাছে। এখানে তোমার কোনো আপা টাপা নেই। যাও ঘর থেকে, বের হও। শর্মিলা নিজের রাগ সংবরণ করতে পারছে না। তৃণা ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, দীক্ষা ঠিক তখনই তাকে ডেকে উঠল। আয় ভেতরে। ভাঙা, দিশেহারা কণ্ঠস্বর। তৃণা চমকালো। চমকে গেল শর্মিলাও। দীক্ষা, কি দরকার? ওর সাথে আমার কয়টা কথা আছে ভাবি। না বলতে পারলে শান্তি পাবো না। তুই ভেতরে আয়। আর কিছু বলল না শর্মিলা। থম ধরে বসে রইল অন্য দিকে চেয়ে। তৃণা পায়ে পায়ে এগিয়ে এলো। থুতনির সঙ্গে বুক মিশিয়ে রেখেছে। হাবভাবে ভদ্রতার চূড়ান্ত। শর্মিলার এত রাগ হলো দেখে। সে উঠে দাঁড়ালো এবং গটগটে পায়ে হেঁটে বেরিয়ে গেল। এই সব আদিক্ষেতা তার একদমই সহ্য হচ্ছে না। বোনের ঘর সংসার ভাসিয়ে দিয়ে এখন আলগা দরদ দেখাতে এসেছে। মনে মনে ভয়াবহ দুটি গালিও কষল শর্মিলা। দীক্ষা ইশারায় ওকে বসতে বলল। তৃণা বসল না, দাঁড়িয়েই কাঠোকাঠ গলায় বলল, আমি চলে যাচ্ছি আপা। তৃণা যেন দারুণ বিস্মিত হয়েছে, এমন ভাব করে বলল, কোথায় যাবি? জানি না, তবে এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। ও মা, শ্বশুর বাড়ি খারাপ হোক ভালো হোক, সেখানেই তো থাকতে হয়। যাওয়ার হলে আমি যাব। তুই কেন যাবি? এটা তো তোর হবু শ্বশুর বাড়ি। তৃণা জবাবে কিছু বলতে পারল না। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল বোনের দিকে। দীক্ষা হঠাৎ শক্ত কণ্ঠে বলল, বসো। তৃণা বসল। তোর মনে আছে, ছোট থেকে মা আমার জন্য যাই আনতো, সেটা 2 পিস করে আনতো। কারণ তুই তোর নিজের জামা কাপড়ের চেয়েও বেশি আমার জিনিস পরতে ভালোবাসতি। আমার কাজল লুকিয়ে চোখে লাগাতি। তোর জন্য একটা লিপস্টিকও আমি শান্তিতে ইউজ করতে পারতাম না। জামা জুতো থেকে শুরু করে ব্যাগ কিংবা লেখার খাতা সব নিয়েই তোর কাড়াকাড়ি করাটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কি মনে আছে তো এসব, নাকি? তৃণা আলগোছে মাথা কাত করে হ্যাঁ জানালো। দীক্ষা বলল, এই নিয়ে মায়ের কাছেও কম মার খেতি না। বড় মামাও তোকে সবসময় অনেক বোঝাতো। কারো জিনিস নিয়ে কাড়াকাড়ি করতে নেই। তাতে সে কষ্ট পায়। মনে আছে না? এবারেও ঘাড় কাত করে হ্যাঁ জানালো তৃণা। কিন্তু আমি কোনোদিন তোকে কিছু বলতাম? তৃণা কিছুই বলল না। দীক্ষা বলে চলল, আমি আরও মাকে, বড় মামাকে সবসময় বুঝাতাম, তুই ছোট মানুষ। এত কি বুঝিস? আমায় পছন্দ করিস তাই আমার সব কিছুকেই পছন্দ করিস। থাক না, সামান্য জামা কাপড় জুতোই তো, কিন্তু সে সময়ে যদি কল্পনাতেও বুঝতে পারতাম তোর এই অভ্যাস একসময় এতটাই বদভ্যাসে পরিণত হবে যে, আমার সব নিতে নিতে সংসারটাকেও নিয়ে নিবি, তাহলে বিশ্বাস কর, মাকে বলতাম আরও মারো। মামাকে বলতাম আরও বোঝাও। ওর জানা দরকার, কেউ যখন কারো পছন্দের বা অভ্যস্ত জিনিসে ভাগ বসাতে চায়, তখন বুকের ভেতর কতটা রক্তক্ষরণ হয়। দীক্ষা এগিয়ে এসে তৃণার 2 কাঁধ চেপে ধরে। ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগল, জানিস কেমন লাগে, জানিস? তোর হাত যদি ছুরি দিয়ে কেটে দেই, রক্তক্ষরণ হবে না? ব্যথা পাবি না? এর চেয়েও বেশি রক্তক্ষরণ হয় বুকের ভেতর। এর চেয়েও বেশি ব্যথা লাগে হৃদয়ে। তুই তো কাটা জায়গায় মলমের প্রলেপ লাগাতে পারবি। আমি আমার হৃদয়ের করবটা কি? বল, কি করব? উত্তর দে। তৃণা হতভম্ব চোখে তাকিয়ে আছে। দীক্ষা ধীরে ধীরে ফুঁসে উঠছে। আবারও একটা চড়টর দিয়ে বসতে পারে ভেবে তৃণা সরে যাওয়ার চেষ্টা করল। আপা, তুই ছাড় আমাকে। আমার কথা শোন আগে। শান্ত হ আপা।
শান্ত হব? তুই আমার ঘর কেড়ে নিলি, বর কেড়ে নিলি, এখন আমাকে বলছিস শান্ত হতে? আপা, খবরদার আমাকে আপা ডাকবি না। তোর মতো বোন যেন আল্লাহ কারো ঘরে দ্বিতীয়টা না দেন। তুই বোন জাতটাকেই কলঙ্কে ডুবালি। ছি, ঘৃণা হচ্ছে আমার তোর উপরে, ছি। দীক্ষা থুতু ছুঁড়ে মারল। তৃণার গোটা মুখটার উপর গিয়ে পড়ল। আপা, দীক্ষাকে ঠেলে নিজের কাছ থেকে দূরে সরালো সে। এমন ভাবে ধাক্কা দিয়ে সরালো, আরেকটু হলেই বেখেয়ালি পড়ত দীক্ষা। বিন্দুমাত্র বিচলিত হলো না তৃণা, বরং নিজের কণ্ঠস্বর শক্ত করে বলল, অনেক হয়েছে, আর ভালো লাগছে না। তুমি আসলেই একটা ফালতু মেয়ে। সাধে সাধে তোমার জামাই তোমাকে ফেলে আমাকে বেছে নেয়নি। নিজের আচরণ আগে ঠিক করো। বস্তির মতো টানাটানি করছো, আর আমাকে ছি বলছো, আমাকে? তুমি নিজে একটা ছি। জামাইয়ের সাথে আদব লেহাজ দিয়ে কখনো কথা তো বলতে পারো নাই, আবার জামাইয়ের মনটাও বোঝো নাই। সে না চাওয়ার পরেও বেবি একটা ঘাড়ে ঝুলিয়ে দিতেছ। অথচ তোমার হাজবেন্ড এই বেবিটা চাইছে নাকি চায় নাই সেগুলা কখনো জানছো? জানো নাই। সে কারো কাছে না বলতে পেরে আমার কাছে বলছে। সে আরও সময় নিতে চেয়েছিল। রেডি ছিল না মানসিকভাবে এত বড় দায়িত্বের জন্যে। সে চেয়েছিল তুমিও অফিস টফিস করে তার পাশে দাঁড়াও। কিন্তু না, তুমি তো দুনিয়ার সব তার ঘাড়ে দিয়ে নিজে একটা কুমড়া হয়েছ ঘরে বসে বসে। আর সহ্য হলো না দীক্ষার। ঠাস করে চড় দিয়ে বসল তৃণার গালে। তৃণাও পাল্টা জবাবে দীক্ষাকে ধাক্কা দিয়ে বসল। দীক্ষা তৃণার চুলের গোছে হাত ঢুকিয়ে হ্যাচকা টানে ওকে বিছানা থেকে ফেলে দিতেই ঘরে ঢুকল শিশির, সাইমা বেগম এবং শর্মিলা। শিশির ছুটে গেল প্রায়। তুই এসব কি করতেছিস দীক্ষা? তুই পাগল হয়ে গেছিস। নিচ থেকে তোলার জন্য হাত বাড়াতেই সেই হাত ধরে মুচড়ে দিল দীক্ষা। চিৎকার করে বলল, হ্যাঁ পাগল হয়ে গেছি। তুই আমাকে পাগল বানাইছিস জানো আর। তোর কারণে আজ আমার এই দশা। আমি নিজে যদি মরি, তোকে নিয়ে মরব। দীক্ষা, হাত ছাড়া দিয়ে উঠল শিশির। রাগে উন্মাদ অন্ধ হয়ে পাতুলে লাথি দিয়ে বসল আচানক। ব্যাপারটা কি হলো, বুঝতে 2 সেকেন্ড লাগলো সবার। তারপর পরই আর্তচিৎকার বেরিয়ে এলো সাইমা বেগম এবং শর্মিলার ঠোঁট চিরে। দীক্ষা, শিশির। দীক্ষা মাটিতে বসে পড়েছে, 2 হাত চাপা দেওয়া তলপেটের উপর। চোখে মুখে কি যে আছে, বোঝা বড় দায়। হয়তো অবাক বিস্ময় নিয়ে দেখছে, যার অস্তিত্বকে সে নিজেই শেষ করে ফেলল। রতে ভেসে যাচ্ছে ফ্লোর। দীক্ষার বেবি পিঙ্ক মেক্সি ভিজে খয়েরি বর্ণ ধারণ করেছে। শিশির আহাম্মক বনে গেছে তাই দেখে। এক মুহূর্তের একটুখানি ক্রোধই পারে দুনিয়াটাকে ধ্বংস করে দিতে।